বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। আজকে আমরা মৃত ব্যয় ফরমাস পরিমাণ সম্পর্কে আলোচনা করব এবং একটি গাণিতিক সমস্যা সমাধান করব। মৃত ব্যয় ফরমাস পরিমাণ ইংরেজিতে বলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ যে পরিমাণ মাল ক্রয়ের অর্ডার দিলে বহন ব্যয় এবং ফরমাস ব্যয় সর্বনিম্ন হবে তাকে বলা হয় মৃত ব্যয় ফরমাস পরিমাণ। আবার বলছি, যে পরিমাণ মাল ক্রয়ের অর্ডার দিলে বহন ব্যয় এবং ফরমাস ব্যয় দুটো সর্বনিম্ন হবে তাকে বলা হয় মৃত ব্যয় ফরমাস পরিমাণ। এখন বহন ব্যয় কি সেটা আমাদেরকে জানতে হবে। মাল ক্রয়ের পরে গুদামে সংরক্ষণজনিত যে ব্যয় সেটা হচ্ছে আমাদের বহন ব্যয়, আর ফরমাস ব্যয় হচ্ছে মাল ক্রয়ের আদেশ দিব এবং মাল ক্রয়ের পূর্ব পর্যন্ত যে আনুষঙ্গিক যে খরচগুলো হবে সেগুলোকে বলবো আমরা মালের ফরমাস ব্যয়। যেমন ফরমাস দেওয়ার জন্য যোগাযোগ করা, পেপার তৈরি করা বা জনবল লাগে, এগুলোকে বলবো আমরা মাল ক্রয়ের ফরমাস ব্যয়। আর বহন ব্যয় বলতে আমরা বুঝি মাল ক্রয়ের পর আমরা যখন গুদামে সংরক্ষণ করব সেই ক্ষেত্রে যে ব্যয় হবে সেটাকে আমরা বলবো মালের বহন ব্যয়। তাহলে এখানে মৃত ব্যয় ফরমাসের সাথে দুইটি ব্যয় জড়িত, এটা আমাদেরকে মনে রাখতে হবে। একটি হচ্ছে ফরমাস ব্যয় আর একটি হচ্ছে বহন ব্যয়। এখন আমরা মৃত ব্যয় ফরমাস কীভাবে নিরূপণ করা হয় সেটা আমরা একটু দেখব। মৃত ব্যয় ফরমাস পরিমাণ ইংরেজিতে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সংক্ষেপে EOQ। এখন EOQ নির্ণয়ের ফর্মুলা আমরা বোর্ডে লিখব। EOQ √2AO/C। EOQ মানে √2AO/C। এই হচ্ছে আমাদের EOQ নির্ণয়ের ফর্মুলা, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এটা। এখানে এ হচ্ছে বার্ষিক মালের চাহিদা বা বার্ষিক মালের ব্যবহার, ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল কনজাম্পশন, অ্যানুয়াল ইউজেস। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট, অর্থাৎ মাল ক্রয়ের ফরমাস ব্যয়। মাল ক্রয়ের ফরমাস ব্যয় ইংরেজিতে বলা হয় অর্ডারিং কস্ট। নিচে আছে ভাগ সি। সি মানে হচ্ছে ক্যারিং কস্ট, মানে মাল ক্রয়ের পরে যে ব্যয়টা হয় বহন ব্যয় বলা হয় এটাকে, আর ইংরেজিতে বলা হয় ক্যারিং কস্ট। তাহলে আমরা যদি একটু ডান পাশে লিখি, এ মানে হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, বার্ষিক ব্যবহার, অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল ইউজেস কনজাম্পশন বলতে পারি আমরা, বার্ষিক ব্যবহার বা বার্ষিক প্রয়োজন বা বার্ষিক চাহিদা। ও হচ্ছে অর্ডারিং কস্ট, মানে ফরমাস ব্যয়। সি হচ্ছে ক্যারিং কস্ট, মানে বহন ব্যয়। আবার বলছি, এ মানে হচ্ছে বার্ষিক ব্যবহার, ইংরেজিতে অ্যানুয়াল ডিমান্ড। ও মানে হচ্ছে অর্ডারিং কস্ট বা মাল ক্রয়ের ফরমাসের ব্যয়। আর সি মানে হচ্ছে ক্যারিং কস্ট, সি মানে ক্যারিং কস্ট।
আর বাংলায় হচ্ছে বহন ব্যয়। এটা হচ্ছে আমাদের ফর্মুলার ব্যাখ্যা। এখন আমরা ছোট্ট একটি অঙ্ক দেখব, খুবই সহজ। এই ফর্মুলাটা মনে রাখলে অঙ্ক করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। একটা অঙ্ক এখন আমরা দেখব। একটু উদ্দীপক আমরা লিখি। ধরি কোন কোম্পানির বার্ষিক মজুদ মালের চাহিদা 3600 একক। বার্ষিক চাহিদা 3600 একক, আর ফরমাইশ প্রতি ব্যয় 100 টাকা। বহন ব্যয় এটা একক প্রতি 2 টাকা হলে EOQ সমান কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের ডান পাশে বার্ষিক চাহিদা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে বার্ষিক চাহিদা 3600 একক, 3600 একক। ফরমাইশ প্রতি ব্যয় মানে একটা অর্ডার দিতে আমাদের ব্যয় হবে কত? 100 টাকা। আর বহন ব্যয় প্রতি এককের জন্য 2 টাকা। এক্ষেত্রে আমাদের EOQ কত হবে? তাহলে আমরা জানি এই বার্ষিক চাহিদা হচ্ছে A। তাহলে এখানে আমাদের ডান পাশে সব লেখা আছে। এখন আমরা এখানে মানটা যদি বসাই, দেয়া আছে A সমান 3600, ইংরেজিতে লিখলাম। ও হচ্ছে অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয় 100 টাকা। সি মানে ক্যারিং কস্ট 2 টাকা। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই এখানে, √2 গুণন A মানে হচ্ছে 3600 গুণন ও হচ্ছে 100 ভাগ হচ্ছে 2। এখন যদি আমরা এই 2 কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে 3,60,000। এখন আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 6,3600, 600 গুণে 600, তাহলে 600 একক। এটা তোমরা ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করবে। তাহলে আমার উদ্দীপকে ছিল A সমান 3600, মাল লাগবে 3600, এর মান এখানে বসাইছি। মাল ক্রয়ের অর্ডার হচ্ছে প্রতি অর্ডারে 100 বসিয়েছি, ফর্মুলা 2 ছিল। আর এই নিচের 2 মান হচ্ছে ক্যারিং কস্ট, বহন ব্যয়। প্রতি ইউনিট মালের জন্য ক্যারিং কস্ট ছিল 2 টাকা। পরে আমরা করে দেখলাম 600 একক। অর্থাৎ যদিও আমাদের বার্ষিক মজুদ মাল লাগবে বা কাঁচামালের চাহিদা 3600 একক, তথাপি আমরা 3600 একক একেবারে মাল না কিনে আমরা 600 একক করে, প্রতিবারে 600 একক করে কিনব। আমরা যদি 600 একক করে কিনি তাহলে আমাদের অর্ডারিং কস্ট এবং অর্থাৎ বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয় কী হবে? সর্বনিম্ন হবে। আর যদি আমরা 600 এককের কম অথবা 600 এককের বেশি ক্রয় করি মাল, সেক্ষেত্রে আমাদের ওই দুইটা ব্যয় মিনিমাম হবে না, এক্ষেত্রে ব্যয় বেড়ে যাবে। যেটা আমরা পরবর্তীতে EOQ নির্ণয়ের আরেকটা পদ্ধতি আছে, ওটাকে তালিকা পদ্ধতি বলা হয়। ওই পদ্ধতিতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, যে অঙ্কে বহন ব্যয়টা এখানে সরাসরি দেওয়া আছে, কিন্তু অনেক সময় বহন ব্যয়টা সরাসরি দেওয়া থাকে না, বলা থাকে যে বহন ব্যয় ক্রয় মূল্যের এত %। এক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা একটা এখন উদ্দীপক দেখব। এই উদ্দীপকটাকে ঠিক রাখি। ধরি কোনো কোম্পানির বার্ষিক চাহিদা 3600 একক, ফরমাইশ প্রতি ব্যয় 100 টাকায় রাখলাম। বহন ব্যয় এখানে দেওয়া নাই,
বলেছিলাম বহন ব্যয়টা দেওয়া নাই, বহন ব্যয়টা বের করতে হবে। বহন ব্যয় ক্রয় মূল্যের 20% বা 10% ধরি। বহন ব্যয় এর আগে একটা জিনিস আমরা লিখতে পারি যে একক প্রতি ক্রয় মূল্য, অর্থাৎ প্রতি একক পণ্যের ক্রয় মূল্য, এটা প্রতি একক পণ্যের ক্রয় মূল্য ধরি 20 টাকা। আর এবার লিখি বহন ব্যয় ক্রয় মূল্যের 10%। এক্ষেত্রে EOQ সমান কত? এবার আমরা একটু লক্ষ্য করি, নতুন একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক চাহিদা 36 একক, ফরমাশ প্রতি ব্যয় 100 টাকা, প্রতি একক পণ্য কিনতে লাগে আমাদের 20 টাকা। আর বহন ব্যয় সরাসরি বলা নেই, কিন্তু বলা আছে বহন ব্যয় ক্রয় মূল্যের 10%। তাহলে আমরা যদি যখন সমাধানে যাব, এ হচ্ছে বার্ষিক চাহিদা 36 একক, ও হচ্ছে ফরমাশ প্রতি ব্যয় 100 টাকা, সিটা দেওয়া নাই। এখন আমরা সিটা বের করব। বহন ব্যয় বলছে সি মানে বহন ব্যয় ক্রয় মূল্যের 10%, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 20 টাকা, এর 10%, তাহলে 20 গুণন 10% সমান 2 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম বহন খরচ। এখন আমরা এখানে নিচে বলেছে ইউকিউ কত। এখন ইউকিউ হচ্ছে 2AO ভাগ সি, তাহলে 2 সূত্রের অ্যানুয়াল ডিমান্ড 3600 হয়েছিল, অর্ডারিং কস্ট 100 টাকায়, আবার বহন খরচ হচ্ছে আমাদের 2 টাকা, আমরা এখানে বের করে নিয়েছি। তো আমাদের এখানে থাকলো কত? 600 একক। তাহলে আশা করি তোমরা এটা, এই যদি বহন খরচ নাও দেওয়া থাকে সেক্ষেত্রে যদি পার্সেন্টেজ আকারে বা শতকরা আকারে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা করতে পারবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা জানি মৃত ব্যয় ফরমাশ পরিমাণের সাথে দুইটা ব্যয় যুক্ত, একটা হচ্ছে ফরমাশ ব্যয় আর একটা হচ্ছে বহন ব্যয়। তো এই দুইটা ব্যয় মিলে মোট মজুদ ব্যয় কত হয় সেটা আমরা একটু একটা ফর্মুলার মাধ্যমে দেখব। এই অঙ্কটাই যদি আমরা করি যে মোট, তাহলে এখানে একটা বের করলাম ইউকিউ কত, আর হলো মোট মজুদ ব্যয় কত, মোট মজুদ ব্যয় কত। এই দুটো জিনিস শিখলে আমাদের হয়ে যাবে। এখন আমরা দেখব মোট মজুদ ব্যয়, ইউকিউ নিলে আমরা দেখেছি, আমরা দেখব এখন মোট মজুদ ব্যয় কত। মোট মজুদ ব্যয় নিরূপণের জন্য আমাদের একটা কি আছে, ফর্মুলা আছে, সেটা আমরা দেখব। মোট মজুদ ব্যয়, মোট মজুদ ব্যয় সমান, মোট মজুদ ব্যয় সমান এ ভাগ ইও কিউ গুণন ও যোগ ইও কিউ ভাগ 2 গুণন সি। মোট মজুদ ব্যয় মানে হচ্ছে এ মানে বার্ষিক চাহিদা ভাগ ইউ কিউ গুণন ফরমাশ প্রতি ব্যয় যোগ ইউ কিউ ভাগ 2 গুণন ক্যারিং কস্ট মানে বহন ব্যয়। তাহলে এখানে দুইটা জিনিস আছে মজুদ ব্যয়ের মধ্যে। এই প্রথম অংশটা হচ্ছে ফরমাশ ব্যয়, মোট ফরমাশ ব্যয়, আর এখানে হচ্ছে মোট বহন ব্যয়। এই দুইটা মিলে হচ্ছে মোট মজুদ ব্যয়। আর আগে আমরা দেখেছিলাম একক প্রতি ফরমাশ ব্যয়, একটির জন্য ফরমাশ ব্যয় কত, আর এক একক পণ্যের জন্য বহন ব্যয় কত। আর এখানে লিখলাম মোট, এটুকু করলে বের হবে মোট বহন, মোট ফরমাশ ব্যয়, আর পরেরটুকু করলে বের হবে মোট মজুদ করেন, মোট বহন, এটা হচ্ছে ফরমাশ ব্যয় আর এটা হচ্ছে মোট বহন ব্যয় বা বহন খরচ। তাহলে দুইটা যোগ করলে হবে আমাদের মোট মজুদ ব্যয়। তাহলে আমি এটা একটু বোঝার জন্য এটা লিখে দিলাম, এটা তোমরা লিখবে না। মোট, এটা হচ্ছে মোট ফরমাশ ব্যয় যোগ মোট
বহন ব্যয়। এটা আমি বোঝার জন্য এখানে বোর্ডে লিখে দিলাম, তোমরা পরীক্ষার হলে এই ফর্মুলাটাই লিখবি। অর্থাৎ এইটুকু হচ্ছে মোট ফরমাইশ ব্যয় আর এতটুকু হচ্ছে মোট বহন ব্যয়। এখন যদি আমরা ফর্মুলার মানটা বসিয়ে দিই, এ হচ্ছে 3600, ছিল 600 গুণন প্রতি অর্ডারিং কস্ট ছিল, অর্থাৎ ফরমাইশ ব্যয় ছিল 100 যোগ 600 ভাগ 2 গুণন এখানে বহন ব্যয় ছিল 2 টাকা। তাহলে আমরা যদি করি এখানে হবে 6 গুণন 100 যোগ 600, দুইটি যদি কেটে দেয় 600, আর এখানে 6 গুণন 100, তাহলে 600 যোগ 600 সমান 1200 টাকা। মজুদ ব্যয় যেহেতু এটা আমাদের এখানে টাকাই হবে। তাহলে যদি মোট মজুদ ব্যয় চাই সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে দুইটা ব্যয় হবে, একটা হচ্ছে মোট ফরমাইশ ব্যয়, একটা হচ্ছে মোট বহন ব্যয়। তাহলে আমরা পেয়ে যাবো মোট মজুদ ব্যয়। এখন একটা জিনিস লক্ষ্য করি, এখানে এতটুকু বুঝলেই চলবে, তারপর আমি একটু অ্যানালাইসিস করে দিচ্ছি। মোট ফরমাইশ ব্যয় তার মানে আমাদের মোট ফরমাইশ লাগবে, তারপরে ফরমাইশ ব্যয়টা গুণ করবো। এখন বার্ষিক চাহিদা ছিল 3600 একক, 3600 একক কিনবো হচ্ছে 600 একক করে, তাহলে কতবার কিনবো? 6 বার কিনবো। এই যে 6টা বের হয়ে গেছে এখানে। এই জন্য বার্ষিক চাহিদাকে ই ও কিউ দিয়ে ভাগ করেছি। লাগবে 3600, কিনবো হচ্ছে 600 করে, তাহলে কতবার কিনবো? 6 বার। তাহলে তার মানে আমাকে 6 বার মাল করার অর্ডার দিতে হবে। বিষয়টা আমি আবার বলছি, একটু মনে রাখতে হবে। সারা বছর লাগবে 3600 একক, আমি কিনবো 600 করে, কারণ 600 করে কিনলে খরচ আমার কি হবে? কম হবে। তাহলে 600 করে যদি কিনি তাহলে আমাদের 6 বার কিনতে হবে, তার মানে 6 বার মাল করার অর্ডার দিতে হবে। তো প্রত্যেকবার 100 টাকা করে 600। আর এরপরে মাল ক্রয় করা শেষ, এবার কোথায় রাখবো? গুদামে রাখবো। তো ওখানে রাখলে আমাদের কি খরচ হয়? বহন খরচ হয়। বহন খরচের ক্ষেত্রে এখানে 600 রাখবো হচ্ছে আমাদের গোডাউনে। এখন হিসাব মতো 600-র উপরে ব্যয় হয়, প্রতি এককের 2 টাকা করে 600 দিয়ে গুণ হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে একটাই ছিল কি যে গড় মজুদ যা হবে তার উপর হবে 2 টাকা করে প্রতি একের জন্য। এই জন্য 600-র গড় হচ্ছে কত? 2 দিয়ে ভাগ করলে 300 হয়, 300 আবার 2 দিয়ে গুণ করলে সেই 600-ই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ মোট ফরমাইশ ব্যয় এবং মোট বহন খরচ। আগামী ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবে, প্রায় এই অঙ্কটা থেকে, এবং খুবই মজার একটা অঙ্ক এখানে। মোট কি মোট মজুদ ব্যয়টা শিখাইলাম, আর একটা ছিল আমাদের মৃত ব্যয় ফরমাইশ পরিমাণ ই ও কিউ √2AO/C। এই ফর্মুলাটা মনে রাখলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে মোট মজুদ ব্যয়ও আসে। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।